সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, গত রাতে আবারও ইরান এবং আমেরিকার মধ্যে বড় রকমের সংঘাত হয়েছে। আমেরিকা প্রথমে ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় বড় রকমের হামলা চালিয়েছে। ইরানের প্রেস টিভি জানিয়েছে ডিসাইসিভ রেসপন্স, তার মানে চূড়ান্ত জবাব দিয়েছে। অথচ গত কয়েকদিন আগে যখন ইরান এবং আমেরিকার মধ্যে পাকিস্তান এবং কাতারের মধ্যস্থতায় সমঝোতা স্মারক সই হলো, তখন আমরা সবাই ধারণা করেছিলাম যে যুদ্ধ বুঝি এবার শেষ, একটা শান্তির সুবাতাস বয়ে যাবে। কিন্তু গত 2 দিনের ইরান এবং আমেরিকার মধ্যকার পাল্টাপাল্টি হামলায় সেই সম্ভাবনা এখন বড় রকমের প্রশ্নের মুখে পড়েছে। এখন আমাদের সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সমঝোতা কি ভেঙে যাচ্ছে? আবার কি দুই পক্ষ বড় রকমের সংঘাতে জড়িয়ে পড়বে? এবং তাই যদি হয় তাহলে আবার কি তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠবে? অথচ তেলের বাজার কিন্তু একেবারে প্রায় স্বাভাবিক হয়ে এসেছিল। যদি তেলের বাজার অস্থিতিশীল হয় তাহলে একইভাবে বলা যাবে যে হরমুজ প্রণালী কিন্তু আবার বন্ধ হয়ে যাবে। আসলে পরিস্থিতি কোথায় যাচ্ছে? সবচেয়ে বড় যে প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে ইরান এবং আমেরিকা কি পূর্ণ মাত্রার যুদ্ধে আবার জড়িয়ে পড়বে কিনা। এবং বলা হচ্ছিল আমেরিকা আর ইরানের মধ্যে সমঝোতা যাতে না হয় তার জন্য পেছন থেকে কাজ করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান এবং আমেরিকা যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে নেতানিয়াহুরই কি শেষ পর্যন্ত বিজয় হবে কিনা, সেই প্রশ্ন সবচেয়ে বড় হয়ে দেখা দেবে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখন বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, প্রথমে আমরা দেখি গত রাতে আসলে কী ঘটেছে। গত রাতে যা ঘটেছে গণমাধ্যম থেকে যা পাওয়া যাচ্ছে তা হচ্ছে এই: হরমুজ প্রণালী দিয়ে আরও একটি জাহাজ ইরানের কমান্ড না মেনে ভিন্ন রুটে যাচ্ছিল। ইরান একটা নির্দিষ্ট পথ ঠিক করে দিয়েছে যে এই পথে জাহাজ চলাচল করতে হবে, কিন্তু গত রাতেও একটি জাহাজ ইরানের নির্দেশিত পথে না গিয়ে ভিন্ন পথে যাচ্ছিল। এটা ওমান উপকূল দিয়ে যাচ্ছিল। ইরান প্রথমেই সিগন্যাল দিয়েছিল ওই জাহাজকে যে জাহাজটি যেন কোনো মতেই ইরানের নির্দেশিত পথ বাদ দিয়ে অন্য কোনো পথে না যায়। কিন্তু জাহাজটি ইরানের সিগন্যাল অমান্য করলে, ইরানের বার্তা অমান্য করলে, তখন ইরান ওই জাহাজের উপর ড্রোন হামলা চালায়। ড্রোন হামলা চালানোর পর আমেরিকা ইরানের সিরিক দ্বীপ এবং কেশম দ্বীপ, এই দুটো জায়গার বেশ অন্তত 4টি স্থাপনায় টেলিকমিউনিকেশন সেন্টার প্লাস ড্রোন স্থাপনা, ক্ষেপণাস্ত্র স্থাপনা, এরকম বেশ কয়েকটা, মোট 4টা জায়গায় হামলা চালায়। ইরান যেহেতু স্বাধীন সার্বভৌম দেশ, যতই আমেরিকার সাথে তার সমঝোতা স্মারক সই হোক আর যতই বিদেশি অর্থ ছাড় দিক আর যাই করুক না কেন, ইরানের উপর যখন আমেরিকা হামলা চালাবে তখন তো তার স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হামলা। এই হামলা মেনে নিতে রাজি হয়নি ইরান এবং তাৎক্ষণিকভাবেই বলা যায় যে ইরান পাল্টা জবাব দিয়েছে। এই জবাবের অংশ হিসেবে কুয়েত এবং বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। কুয়েত এবং বাহরাইনে হামলা চালানোর মানে কিন্তু এই না যে কুয়েতের জনপদে বা কুয়েতের রাষ্ট্রের উপরে, কুয়েত বাহরাইন রাষ্ট্র হিসেবে তাদের উপরে হামলা চালিয়েছে। সেই 2 দেশে যে মার্কিন সামরিক ঘাঁটি এবং 5ম নৌবহরের ঘাঁটি আছে, এই সব জায়গায় হামলা চালিয়েছে ইরান। আমরা যা জানতে পারছি তাতে দেখা যাচ্ছে কুয়েতের আলী আল সালেম বিমানবন্দর এবং বাহরাইনের সালমান বন্দরে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এইসব হামলায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে তারা চূড়ান্ত জবাব দিয়েছে। তো মোটামুটি বোঝাই যাচ্ছে যে বড় রকমের হামলা চালিয়েছে। পাশাপাশি ইরানের IRGC একেবারে সরাসরি বলেছে যে গতকাল যে সামান্যতম হামলা চালিয়েছে আমেরিকা, এই সামান্য হামলার জবাবেও ইরান বড় হামলা চালিয়েছে
এবং ভবিষ্যতে যদি আর একবার হামলা চালানো হয় এর চেয়ে অনেক বেশি কঠোর জবাব দেবে ইরান। একই সাথে আমরা দেখতে পাচ্ছি ইরানের খাতামুল আম্বিয়া ঘাঁটির যিনি কমান্ডার জেনারেল আবদুল্লাহি, তিনি বলেছেন ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণভাবে দেশমাতৃকাকে রক্ষার জন্য প্রস্তুত। এর মানে বোঝা যাচ্ছে যে ইরান একেবারে পরিপূর্ণভাবে যুদ্ধের জন্য প্রস্তুত। আমেরিকা যাই করুক না কেন তার জন্য জবাব দিতে তারা রেডি রয়েছে এবং আমরা দেখতেও পাচ্ছি। এই জায়গা থেকে প্রশ্ন আসছে, তাহলে কি যুদ্ধবিরতি ভেঙে যাবে? এখানে আমি বলবো যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার সম্ভাবনা তো আছেই, আশঙ্কা বলি আর সম্ভাবনা বলি, যাই বলি আছে। কারণ হচ্ছে এমন দুটি দেশের মধ্যে এই যুদ্ধবিরতি হয়েছে যাদের ভেতরে যুগ যুগ ধরে মারাত্মক রকমের শত্রুতা বিরাজমান ছিল। গত 47 বছর ধরে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে রেখেছে, ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করেছে, ইরানের বহু সেনা কর্মকর্তা, বিজ্ঞানী, এমনকি সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বহু বড় বড় মন্ত্রী, মিনিস্টার, আরও সেনা কর্মকর্তা, বিজ্ঞানী, সাধারণ জনগণকে হত্যা করেছে কয়েক হাজার। এই সমস্ত প্রেক্ষাপটে ইরান কোনো মতেই আমেরিকার সাথে খুব সহজে যে স্বাভাবিক হবে এটা ভাবার কোনো কারণ নেই। আবার আমেরিকাও ইরানকে খুব বড় শত্রু দেশ হিসেবে গণ্য করে এবং যার কারণে ইরানের উপরে 47 বছর ধরে নিষেধাজ্ঞা তো দিয়েছেই। এমনকি সামরিকভাবে আমেরিকা 2 দফায় ইরানের বিরুদ্ধে জড়িয়ে গেল এবং বড় রকমের যুদ্ধ করলো। তারা একেবারে ইরানের সরকার পরিবর্তন করে দিতে চেয়েছিল। ফলে অনেক কিছুর পরে যখন আমেরিকা এবং ইরানের মধ্যে কিছু বিষয়ে সমঝোতা হয়েছে, তার মানে এই না যে দুই পক্ষ একেবারে শত্রুতা ভুলে গেছে এবং শত্রুতা ভুলে যাওয়া সম্ভব। এমনকি ইরানের জনগণের ভেতরেও কিন্তু এই প্রতিশোধের আগুন জাজ্বল্যমান দাউ দাউ করে জ্বলছে। গতকাল ইরানের যে বিশেষজ্ঞ পরিষদ, সেই বিশেষজ্ঞ পরিষদের 88 জন সদস্যের ভেতরে 66 জন সদস্য একটা বিশেষ বিবৃতিতে সই করেছে। সেই বিবৃতিতে বলা হয়েছে যে ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি যে রেড লাইন দিয়েছেন, সেই রেড লাইন যাতে ক্রস না করে সরকার, সেই রেড লাইন মেনে আমেরিকার সাথে আলোচনা করতে হবে, কথা বলতে হবে, উঠা বসা করতে হবে, আচরণ করতে হবে। কোনো রকমের আপোষকামী বা দুর্বল মনোভাব দেখানো যাবে না আমেরিকার সাথে। এমনকি ওই বিবৃতিতে, বিশেষজ্ঞ পরিষদের বিবৃতিতে বলা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা বা ইরানের জনগণকে যারা হত্যা করেছে তাদের হত্যা করা ফরজ, তাদের বিরুদ্ধে প্রতিশোধ দেওয়া ফরজ। এটা অনেক কড়া বিবৃতি। এটা আমার কথা বলছি না, এটা ইরানের বিশেষজ্ঞ পরিষদের 66 জন সদস্য কোম থেকে এই বিবৃতি প্রকাশ করেছে। তার মানে আমেরিকার সাথে ইরান সরকারকে কোনো মতেই নরম হতে দেবে না ইরানের যে নিয়ন্ত্রক সংস্থা বা পরিষদগুলো আছে তারা। অতএব ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি যদি ভেঙে যায় এই রকম হামলা পাল্টা হামলার ঘটনার প্রেক্ষাপটে, তাহলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও ইরান বলছে যে হরমুজ পল্লী তাদের নিয়ন্ত্রণ করার কথা, এটা এই সমঝোতার ভেতরেই আছে। এই সমঝোতার অনুসারে যখন আমরা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি, তখন আমেরিকা আমাদের উপর যদি হামলা চালায় তাহলে এই সমঝোতা লঙ্ঘন হয়। তো যখন সমঝোতা লঙ্ঘন হবে তখন ইরানের বিশেষজ্ঞ পরিষদ বা IRGCর মনোভাব হচ্ছে যে সমঝোতা লঙ্ঘন হলে সাথে সাথে জবাব দিতে হবে, সমঝোতা লঙ্ঘন হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে এই ভয়ে চুপ থাকার কোনো সুযোগ নেই ইরানের। ইরানের বিশেষজ্ঞ পরিষদের বা জনগণের বিরাট অংশের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়ার দিকে লক্ষ্য রেখেই কিন্তু IRGC কাজ করছে। আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যখনই আমেরিকা ইরানের উপর হামলা চালিয়েছে তখনই কিন্তু ইরান পাল্টা জবাব দিয়েছে, মোটেই দেরি করেনি। সেক্ষেত্রে ইরানের শত্রুরা যখন ইরানের উপর হামলা চালাবে তখন ইরান পাল্টা জবাব দিচ্ছে বা দেবে বা দিয়ে আসছে, এতে কোনো সন্দেহ নেই, এটা অব্যাহত থাকবে। ফলে ইরানের শক্ত অবস্থানেই থাকবে। এর ভেতরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বাগদাদ সফরে গেছেন, ইরাকে। প্রশ্ন হচ্ছে কেন তিনি হঠাৎ করে
বাগদাদ সফরে গেলেন। আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি গত রাতে বাগদাদে বেশ অস্বাভাবিক কিছু তৎপরতা লক্ষ্য করা গেছে। বিশেষ করে বাগদাদের গ্রিন জোন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ট্যাঙ্ক এরকম অনেক কিছু মোতায়েন করা হয়েছিল, সেই রকম খবর এবং ফুটেজও দেখলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসলে ট্যাঙ্ক মোতায়েন করে গ্রিন জোনে মার্কিন স্থাপনা, দূতাবাস এইগুলোকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, এমনও গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে ইরাকে সামরিক অভ্যুত্থান হতে পারে। আবার এমন কথা শোনা যাচ্ছে যে ইরানের সাথে আমেরিকার গত 2 দিন বিশেষ করে যে সমস্ত সংঘর্ষ হয়েছে, এতে আশঙ্কা করা হচ্ছে 2 দেশের মধ্যকার সমঝোতা ভেঙে যেতে পারে এবং আবার পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হতে পারে। তো যদি যুদ্ধ শুরু হয় তাহলে ইরাকের যে প্রতিরোধ যোদ্ধা যারা আছে তারা কিন্তু মার্কিন ঘাঁটিগুলোকে, বিশেষ করে মার্কিন দূতাবাস বা মার্কিন বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাবে। যাতে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা হামলা চালাতে না পারে সেই জন্য ইরাকের গ্রিন জোন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং সেনাবাহিনীর অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করা গেছে। প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী যদি এইভাবে এই তৎপরতা চালায় তাতেই কি ইরাকি প্রতিরোধ যোদ্ধারা থেমে যাবে? আর এখানে আব্বাস আরাকচির ভূমিকা কী? আব্বাস আরাকচি যে কারণে ইরাক সফরে গেছেন তার প্রধান কারণ হলো, অন্তত প্রকাশ্যে এই কথা বলা হচ্ছে যে ইরানের সর্বোচ্চ নেতার যে জানাজা এবং দাফন অনুষ্ঠান হবে তার একটা অংশ হবে, অর্থাৎ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ইরাকের নাজাফে এবং কারবালায়। তো তার লাশ সেখানে নেওয়া হবে, কফিন নেওয়া হবে সেখানে। সেক্ষেত্রে ইরাক সরকার যদিও তার সমস্ত সব কিছু আয়োজন করবে, কিন্তু ইরাকের সাথে ইরানের একটা সমন্বয় করার ব্যাপার আছে। সেই সমন্বয়ের কাজ আলাপ আলোচনা করতে আব্বাস আরাকচি ইরাক সফরে গেছেন, এটা বলা হচ্ছে। কিন্তু পেছনের খবর হচ্ছে আব্বাস আরাকচি এই সফরে সর্বোচ্চ নেতা জানাজার বিষয়ে তো আলোচনা করবেনই, এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বা গুরুত্ব পাচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের সাথে যাতে একটা সমন্বয় করে ইরাক সরকার, যাতে অস্বাভাবিক কোনো পরিস্থিতি তৈরি না হয়, সমস্ত সব কিছু স্বাভাবিকভাবে এগিয়ে যায়। অর্থাৎ ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক বাহিনী বা ইরাক সরকার বা কেউ যাতে কোনো অযাচিত পদক্ষেপ না নেয়, সেই কথাটাই মূলত আব্বাস আরাকচি বলতে বাগদাদ সফরে গেছেন। ইরান আমেরিকা যে সংঘর্ষ হচ্ছে গত 2 দিন ধরে, রাতের বেলায় বিশেষ করে, এ ব্যাপারে মার্কিন কংগ্রেস কিন্তু প্রশ্ন তুলেছে, আপত্তি তুলেছে। কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা বলছেন যে 1973 সালে যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুসারে মার্কিন প্রেসিডেন্ট একতরফাভাবে কোনো যুদ্ধ শুরু করতে পারেন না। ইরানের উপর নতুন করে হামলা চালিয়ে মার্কিন প্রেসিডেন্ট সেই অ্যাক্ট লঙ্ঘন করেছেন। এই জন্য মার্কিন কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এই যে হামলা ইরানের উপরে, তা নিয়ে কিন্তু বিতর্ক উঠেছে। ডেমোক্র্যাটরা এমনটা না যে তারা ইরানের পক্ষে চলে গেছে, বাট তারা হামলার বৈধতা এবং প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছেন। এই যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে তা কিন্তু সবই হরমুজ প্রণালী কেন্দ্রিক। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে 2 পক্ষের ভেতরে সংঘর্ষ চলছে। তাহলে প্রশ্ন আসছে যে হরমুজ প্রণালীতে কি বড় রকমের সংঘর্ষ শুরু হবে? কারণ হরমুজ প্রণালী কন্ট্রোল করার চেষ্টা করছে ইরান এবং সেইভাবে সমঝোতায় রয়েছে। কিন্তু যখনই কন্ট্রোল করতে যাচ্ছে তখন কিছু কিছু দেশের জাহাজ ইরানের পুরো কন্ট্রোল মানছে না। যখনই না মানছে তখন কিন্তু ইরান তাদের উপরে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। যখন ইরান শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তখন আমেরিকা আবার ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাচ্ছে। যখন আমেরিকা হামলা চালাচ্ছে তখন ইরান আবার জবাব দিচ্ছে। এই প্রেক্ষাপটে মনে হচ্ছে হরমুজ প্রণালী আবার তেতে উঠবে, আবার সেখানে সংঘর্ষ দেখা দেবে, আবার সেখানে বড় রকমের অনিশ্চয়তা তৈরি হবে। এই প্রেক্ষাপটে আবার আমরা এই আশঙ্কাও করছি, তাহলে কি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে এবং তেলের বাজার কি আবার অস্থির হবে, অস্থিতিশীল হবে এবং আবার কি ঊর্ধ্বমুখী হবে? আমরা এরই মধ্যে জেনেছি ইরানের সাথে আমেরিকার যে সমঝোতা স্মারক সই হয়েছে, তারপরে তেলের ব্যারেল গড়পড়তা $72 নেমে এসেছে ব্রেন্ট ক্রুড, আর ওয়েস্টার্ন টেক্সাস ইন্টারমিডিয়েট যেটা, সেটা $70 বিক্রি হচ্ছে প্রতি ব্যারেল।
তার মানে তেলের বাজার এই মুহূর্তে একদমই স্বাভাবিক। এই স্বাভাবিক অবস্থা আবার অস্বাভাবিক হয়ে যাবে তো যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে কি এমন আশঙ্কাও আছে কিনা? এই অবস্থা থেকে আমাদের সামনে এই প্রশ্নই আসে যে তাহলে সামনে কি হতে পারে। আমি আলোচনার প্রথম দিকে একটু বলেছি, আমি এখানে আবারও বলি যে যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমেরিকা আর ইরানের ভেতরে যে মনোভাব, তাতে কেউ কাউকেই ছাড় দেবে না বড় রকমের। সেক্ষেত্রে দুই দেশের মধ্যে আবার নতুন করে সংঘাত শুরু হতে পারে। যদি সংঘাত শুরু হয় তাহলে হরমুজ প্রণালী অবধারিতভাবে বন্ধ হয়ে যাবে এবং বিশ্ববাজার, তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠবে। সেই জায়গা থেকে প্রশ্ন আসবে, তাহলে এই যুদ্ধে বা এই যে চলমান সংকট, সেই সংকটে কি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জিতে গেল কিনা? কারণ তিনি চেয়েছেন ইরানের সাথে আমেরিকার যুদ্ধবিরতি না হোক, যুদ্ধের মধ্য দিয়ে, হামলার মধ্য দিয়ে ইরানের পরমাণু কর্মসূচি বানচাল করা হবে। তো তাই যদি হয় তাহলে ইরান এবং আমেরিকার মধ্যে সংঘাত অনিবার্য হয়ে উঠবে, আর সংঘাত অনিবার্য হয়ে গেলে প্রকৃতপক্ষে নেতানিয়াহু জিতে যাবেন। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন, আসলে এই সংঘাতে কি হতে যাচ্ছে? নতুন করে কি বড় রকমের সংঘাত শুরু হবে এবং নেতানিয়াহু কি জিতে যাবে? আপনাদের কি মনে হয়? মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।